তো যারা লাস্টের ক্লাসটা করেছেন তারা একটু দেখেন, মিলায় নেন কি দেখি আমরা পড়েছিলাম। আর যারা আজকে নতুন আসেন, আই গেস দ্য নাম্বার ইজ নট টু মাচ, তো তারা একটু দেখে নেন। আমরা বেসিক্যালি কি করতেছি, আমরা আমাদের আইএলটিএস এর রাইটিং নিয়ে ক্লাস করতেছি। অ্যাজ উই নো, আমরা টাস্ক 2 নিয়ে কথাবার্তা বলতেছি, টাস্ক 2 এর উপর কথা হচ্ছে আর কি, ক্লাস হচ্ছে। তো টাস্ক 2 তে আমাদের কয়েক টাইপের এসে আছে, বেসিক্যালি 4 টাইপের এসে নিয়ে আমরা কনসার্ন, আমরা 4 টাইপের এসে তো শিখবো। তো সেই 4 টাইপের এসে এর মধ্যে এক টাইপের এসে আছে হলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ এসে। তো সেই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে আমরা শুরু করেছিলাম, এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে আমরা অনেকাংশে করে ফেলেছিলাম, অনেকাংশে বেসিক্যালি আমরা একটা পার্ট করেছিলাম। এই পার্টিকুলার এসে হুইচ ইজ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে, এই এসের আমরা ইন্ট্রোটা করেছিলাম। বেসিক্যালি আমাদের এই এসেটাকে আমরা 4টা ভাগে ভাগ করি। আমাদের যে প্রথম ভাগ সেটা হলো ইন্ট্রোডাকশন। হ্যান্ড রেইজ করে রাখছেন সুরমা মাহমুদ আপু, কিছু বলবেন? ভাই রাইটিংটা না ভাইয়া, আমি হচ্ছে তখন হ্যান্ড রেজ করেছিলাম, ওই যে আপনি বললেন যারা যারা ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটু একটা ইয়া করেন, বিকজ হ্যান্ড রেইজ মানে তো কোশ্চেন জিজ্ঞেস করার জন্য মানুষ করে। তো আই থট ও ইউ মাইট ভাইয়া সরি, হ্যাভ সাম আমি খেয়াল কোশ্চেন। করিনি, সরি সরি। আচ্ছা ঠিক আছে, এনিওয়ে, আচ্ছা, কেউ কিছু বলছিলেন বোধহয়, কোনো কোশ্চেন? যে ভাই রাইটিং টাস্ক অন কি করে ফেলছেন? না ভাইয়া, রাইটিং টাস্ক এখনো করা হয় না, আজকে আমাদের রাইটিং এর থার্ড ক্লাস। আমাদের টোটাল রাইটিং টাস্ক 1 টাস্ক 2 এর উপর টোটাল 12টা ক্লাস আছে, অ্যাজ উই নো। তো সেই 12টা ক্লাসের আজকে তৃতীয় ক্লাস হচ্ছে। আমরা রাইটিং টাস্ক অন করি নাই, কেন করি নাই, কেন, কারণ রাইটিং টাস্ক 1 আসলে যারা জেনারেল ট্রেনিং জিটি দিবে তাদের জন্য একরকম হয়ে থাকে, যারা একাডেমিক দিবে তাদের জন্য আরেক রকমের হয়ে থাকে। তো দেয়ার ইজ এ ডিসক্রিপেন্সি বিটুইন দিস টু। কিন্তু টাস্ক 2 যেটা, সেটা দুজনের জন্যই সেম। আপনি জিটি দিতে চান অথবা ইয়া দিতে চান, দুইটাই সেম। সো দ্যাটস ওয়াই আমরা রাইটিং টাস্ক 2টা করতেছি। থ্যাংক ইউ দেলোয়ার ভাইয়া, আপনি লাস্ট দিনের মতন আজকেও সুন্দর মতন ইয়াতে চ্যাটে আমাদের টপিকটা দিয়ে দিয়েছেন, থ্যাংকস আ লট। দেন এগেন আমি এটা এখানে শেয়ার করব, প্রবলেম নাই, লটস অফ থ্যাংকস টু ইউ। এনিওয়ে, টাস্ক 2টা করাচ্ছি, টাস্ক 2 এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেটা করাচ্ছিলাম। তার মধ্যে আমরা জানি যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এর টোটাল 4টা পোর্শন থেকে থাকে, মানে 4টা সেগমেন্ট থাকে, 4টা ভাগ থাকে। এই 4টা ভাগের একটা হলো ইন্ট্রোডাকশন, যেমনটা আমি লিখতেছি। 2 নাম্বারটা হলো বডি প্যারাগ্রাফ 1, যেটাকে আমরা জাস্ট সিম্পলি বডির বি প্যারাগ্রাফের পি দিয়ে লিখি যে বিপি 1। 3 নাম্বার যেটা, সেটাকে আমরা বলতেছি বডি প্যারাগ্রাফ 2। আর লাস্ট বাট নট দ্য লিস্ট হুইচ ইজ কনক্লুশন। তো আমরা আজকে মোটামুটি এই 3টা স্টেপই করে ফেলার চেষ্টা করব। আমরা লাস্টের দিন ইন্ট্রোডাকশনটা করেছিলাম, তো আজকে আমরা দেখি কতদূর কি করে ফেলতে পারি। আমাদের টার্গেট আছে আমরা এই টোটাল জিনিসটা শেষ করার মাধ্যমে এই পার্টিকুলার এসে টপিকটা শেষ করব। তো আপনারা আপনাদের চ্যাটে একটু দেখবেন যে আহ, আমাদের যে টপিক সেটা দেওয়া আছে, সেটা হলো এমন ছিল যে টপিকটা আমি সবাই একটু কাইন্ডলি আপনাদের চ্যাটে একটু যাবেন, এখানে দেখবেন যে টপিকের নামটা দেওয়া আছে। দেন এগেন আমি এটা লিখতেছি, একটু কাইন্ডলি দেখবেন প্লিজ। আমরা একটা এসে টপিকের উপর এসেটা লিখতেছিলাম, যার উপর আমরা ইন্ট্রোডাকশনটা অলরেডি লিখে ফেলেছি। তো তার উপর বেস করেই আমরা বাকি অংশটা করব। তো টপিকটা আমি আবার একটু লিখি, এরকম ছিল যে এ লট অফ places in the world, a lot of places in the world rely on tourism as a main source of income, as a main source of income. Unfortunately, unfortunately, tourism can also be a source of issues if it is not managed properly. এইটা আমাদের এসে টপিক ছিল।
এটা যারা নতুন আছেন তার জন্য একটু বলে রাখি, আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে করতেছি। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে কি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মানে কি, মানে হলো সুবিধা অসুবিধা। আমাদের এই পার্টিকুলার এসেতে একটা টপিক দেওয়া থাকে, একটা কন্ট্রোভার্সিয়াল টপিক দেওয়া থাকে, যে টপিকের সুবিধাও আছে অসুবিধাও আছে। তো আমরা তেমনই একটা টপিক নিয়েছি, ট্যুরিজম। আমরা জানি ট্যুরিজম মানে কি, ট্যুরিজম মানে এই যে ভ্রমণ বিষয়ক যে জিনিসপাতিগুলো। তো একটা দেশের ট্যুরিজমের কারণে যেমন উন্নতি হতে পারে, দেশের রাষ্ট্রীয় আয় বাড়তে পারে, রাজস্ব বাড়তে পারে, এট দ্য সেম টাইম ওই দেশে এই ট্যুরিজমের কারণে অনেক ধরনের প্রবলেমও হতে পারে। তো এই টপিকের উপর আমরা কাজ করতেছি। তো এইটাই হলো সেই টপিকটা, যেমনটা আমি লিখেছি, এবং আপনাদের চ্যাটে এটা পাবেন। যদি দেখেন ওইখান থেকে আপনারা কপি করে নিতে পারেন। এট দ্য সেম টাইম আপনি চাইলে এইখান থেকেও লিখতে পারেন। আমি স্ক্রিনশট রাখতেছি, আপনাদেরকে আমি স্ক্রিনশটটা প্রোভাইড করব। রাফসান, জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা, একটু সবাইকে জিজ্ঞাসা করো, যদি তারা বলে যে কি যে এখানে অনেকে হয়তো নিউ কামার আছে, যদি বলে কি ইন্ট্রোডাকশনটা যদি আবারও যদি রিপিট করা লাগে। আচ্ছা মানে ভাই, আমি ওটা elaborate দেখিয়ে দিব ভাইয়া, ওটা আমি এমনিতেও দেখিয়ে দিব ভাইয়া। আমি আগে ইয়া করি, যারা নতুন আছে তাদেরকে আমি লাস্টে 10 অথবা 15 মিনিট টাইম দিয়ে আমি এটা দেখিয়ে দিব, ওটা কোনো প্রবলেম না। জাস্ট যেভাবে আছে ফ্লোটা একটু টেনে যায়, তারপরে যারা নতুন আছে তাদেরকে আমি আলাদা করে টাইম দিয়ে আমি এটা দেখিয়ে দিব ভাই, ওটা কোনো প্রবলেম হবে না। জাহিদ ভাইয়া, ওকে উইথ দ্যাট? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে। তো নতুন যারা আছেন তাদের আসলে ওয়ারিড হওয়ার কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নাই। ইট উড বি, এটা মানে খুবই লেনিয়েন্ট একটা জিনিস, খুবই সহজ একটা জিনিস, যাতে একটু দেখেন, দেখলে পরে বুঝতে পারবেন। আচ্ছা, তো যাই হোক, আমরা এখন একটা কথা বলবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। সেটা কি, সেটা হলো আইডিয়া জেনারেশন। দেখেন, আপনি যখন টাস্ক 2-তে কোনো এসে লিখতেছেন, এই এসেটা কত ভালো হবে নাকি খারাপ হবে সেটা ডিফাইন করে দেয়, সংজ্ঞায়িত করে দেয় আপনার জেনারেটেড আইডিয়া, সেটা কতটা ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে। আমরা এমনিতে বলে থাকি যে একটা এসের মোটামুটি স্কেলেটন, কঙ্কাল, সেটা কি, সেটা হলো ওই এসের জেনারেটেড আইডিয়া গুলো। জেনারেটেড আইডিয়া বলতে আমি কি বুঝি? জেনারেটেড আইডিয়া বলতে বুঝি যে আমি এই আচ্ছা, আরাফাত ভাইয়া কোনো কোশ্চেন করবেন? জি না ভাই, ভুলে পড়েছে। আচ্ছা, যদি কোশ্চেন থাকেও বা আমি কোশ্চেন করে টাইম দিব, আপনারা আমার কথাটাকে ভালো করে শুনেন। শোনার পরে যদি কোশ্চেন থাকে, ডেফিনেটলি কোশ্চেন থাকবে, তখন আমরা কোশ্চেন গুলো জিজ্ঞেস করবো। আগে একটু ভালো করে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন, বোঝা লাগবে না, জাস্ট শুনে যান, শুনলেই বুঝতে পারবেন। এখানে ইটস নট আ ম্যাথ, এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন না, বা ওই টাইপের জিনিসপাতি না। তো এখানে আসলে অত বেশি কমপ্লিকেটেড কথাবার্তা বা অত বেশি কমপ্লিকেটেড ফ্যাক্টস এর কিছু নাই। তো একটু জাস্ট শুনে যান, তাহলে বুঝতে পারবেন। তো আমি যেমনটা বলতেছিলাম যে একটা এস এর স্কেলেটন হলো তার জেনারেটেড করা আইডিয়া গুলো। স্কেলেটন বা জেনারেটেড আইডিয়া বলতে আসলে কি বুঝি, খেয়াল করে দেখবেন যে আমি একটু আগে বলেছিলাম যে আমাদের এই পার্টিকুলার এসের দুইটা পার্ট আছে, একটা হলো বডি প্যারাগ্রাফ 1 আর একটা হলো বডি প্যারাগ্রাফ 2, কনক্লুশনটা বাদ দিয়ে। ইন্ট্রোডাকশনটা আমরা অলরেডি করে ফেলেছি, যারা নিউ কামার তাদেরকে আমি আবার দেখাবো ওটা। তো আমার এই যে টোটাল 4টা পোর্শন এসের, এই 4টা পোর্শনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো এইটা, বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2। তো এই দুইটা পোর্শনটাই বেসিক্যালি আমার এই পুরো এসের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। তো এই গুরুত্বপূর্ণ অংশের মধ্যেই আমাকে আমার জেনারেটেড আইডিয়া গুলো দেখাতে হবে। তো জেনারেট আইডিয়া বলতে আমি আইডিয়া জেনারেট কি বলতে আসলে কি বোঝাচ্ছি, এটা বলতে বোঝাচ্ছি যে আমি এস এর মধ্যে আসলে কি নিয়ে কথাবার্তা গুলো বলবো সেগুলো পয়েন্ট আকারে লেখা। যেমন আমার এখানে এসে টপিকটা কি, এসে টপিকটা হলো ট্যুরিজম নিয়ে, ট্যুরিজমের সুবিধা কি, ট্যুরিজমের অসুবিধা কি। তো আমার কাজ কি হবে, আমার কাজ হবে বডি প্যারাগ্রাফ 1, যেটার মধ্যে কিনা আমি কি করি, যেটার মধ্যে আমি অ্যাডভান্টেজ গুলো আলোচনা করব। আমি গতদিন এটা বলেছিলাম, আপনারা যারা ছিলেন একটু মনে করে দেখেন, যে বডি প্যারাগ্রাফ 1 এর মধ্যে আমরা অ্যাডভান্টেজ গুলো নিয়ে আলোচনা করি। যারা নতুন আসছেন তারা একটু জেনে রাখেন যে বডি প্যারাগ্রাফ 1 যেটা কিনা আমরা প্রথমে দেই, বডি প্যারাগ্রাফ মানে ইন্ট্রোর পরেই, বডি প্যারাগ্রাফ 2 এর আগে আর কি, প্রথমে বলতে বডি প্যারাগ্রাফ 2 এর আগে বোঝাচ্ছি। তো এটার মধ্যে আমরা অ্যাডভান্টেজ, সুবিধা যেগুলো আছে সেগুলো দিয়ে দিই আর কি, সেগুলো নিয়ে কথাবার্তা বলি। তো আমার এখানে ট্যুরিজমের সুবিধা কোনগুলা সেগুলো নিয়ে আমাকে একটু আইডিয়া জেনারেট করতে হবে, আমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে ট্যুরিজম নিয়ে যে কথাবার্তা বলতেছি, তো ট্যুরিজমের সুবিধা বা অ্যাডভান্টেজ গুলা কোনগুলা। আমাকে যখন পরীক্ষায় দিবে, প্রশ্ন দিবে, খাতা দিবে, তখন আমি কি করব, আমার কোশ্চেনে খাতায় আমি পেপার যেটা ওইখানে আসলে রাফ করার মতন কোনো ওয়ে থাকে না, আসলে করা উচিত না। তো কোশ্চেনে এক কোনায় আমি তো পেন্সিল দিয়ে লিখবো, আমরা জানি যে আমাদের আইএলস এর কলমের সাথে কোনো সম্পর্ক নেই, কমপ্লিটলি পুরো জিনিসটাই পেন্সিল দিয়ে করা লাগে। তো আমি কোশ্চেনের কোন একটা পাশে
একটু সিম্পলি একটু রাফ করে নিব। এই রাফটা বেসিক্যালি আইডিয়া জেনারেশনটা হবে। আমাকে আইডিয়াটা জেনারেট করতে হবে যে বডি প্যারাগ্রাফ 1 এর মধ্যে আমি কি লিখবো, বডি প্যারাগ্রাফ 2 এর মধ্যে কি লিখবো। তো অ্যাডভান্টেজ এর মধ্যে কি লিখবো, ট্যুরিজমের অ্যাডভান্টেজ গুলো। তো ট্যুরিজমের আসলে অনেক অ্যাডভান্টেজ আছে। তো ট্যুরিজমের সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা হয়, দেখেন একটা দেশে যখন ট্যুরিজম হয়, কথার কথা বাংলাদেশে যদি আমরা ট্যুরিজমটাকে খুব ভালোভাবে করতে পারি, তুলে ধরতে পারি বা ট্যুরিজমটাকে জনপ্রিয় করতে পারি, বাংলাদেশে যে সকল জায়গা আছে ভিজিটিং প্লেসেস যেখানে আসলে ঘোরাঘুরি করা যায়, বাইরে থেকে মানুষ এসে ঘুরতে পারে, এরকম জায়গাগুলা যেগুলো আছে, সেই জায়গাগুলা যদি আমরা ভালোভাবে প্রমোট করতে পারি, তাহলে কিন্তু বাইরের মানুষ আসবে ঘুরে দেখতে। তারা কিন্তু ডলার খরচ করে, নিজের পকেটে টাকা খরচ করে ঘুরে দেখতে আসবে। তো তারা যখন নিজের পকেটে টাকা খরচ করে ঘুরে দেখতে আসবে, এই টাকাটা বেসিক্যালি আমাদের রাজস্বে গিয়ে যুক্ত হবে, আমাদের ইকোনমিটা বুস্ট আপ করবে। তো ট্যুরিজমের একটা সুবিধা হলো এটা কি করে, ইকোনমিটাকে বুস্ট আপ করে। তো আমি সেটাই লিখলাম, বুস্ট আপ ইকোনমি। আচ্ছা, ট্যুরিজমে তো আরো অনেক সুবিধা আছে, কেউ আমাকে একটু বলতে পারবেন আর একটা সুবিধা কি হতে পারে ট্যুরিজমের? যে কোনো কেউ জাস্ট আনমিউট করে কাইন্ডলি বলবেন। এমপ্লয়মেন্ট বাড়ায়। এক্স্যাক্টলি, এমপ্লয়মেন্ট বাড়ায়। একটু খেয়াল করে দেখবেন যে আপনার শহরে যদি একটা ভিজিটিং স্পট বা একটা টুরিস্ট স্পট ক্রিয়েট হয়, তাহলে কিন্তু এখানে মানুষ ঘুরতে যাবে। এই যে একদল মানুষ ঘুরতে যাবে, তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। এই থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য হোটেল লাগবে, বা ধরেন ওই ট্রান্সপোর্টেশনের জন্য একটা যানবাহন লাগবে। তো যানবাহন তো এমনি এমনি চলবে না, হোটেলও তো এমনি এমনি চলবে না। সেখানে ডেফিনেটলি একদল মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। দ্যাট মিনস কি হবে, ওই পার্টিকুলার স্থানে, অর্থাৎ যেখানে ভিজিটিং প্লেসটা তৈরি হচ্ছে, টুরিস্ট স্পটটা তৈরি হচ্ছে, ওই লোকাল পিপল গুলোর জন্য নিউ জব অপরচুনিটি ক্রিয়েট হবে। তো আমি সেটা লিখতে পারি যে নিউ জব অপরচুনিটিস ফর লোকাল পিপল। লোকাল পিপল বলতে বোঝাচ্ছি যে টুরিস্ট স্পটটা যে স্থানে আছে সেখানে মানুষদের জন্য, লোকাল পিপল। আচ্ছা, আরেকজন বলতে পারবেন যে এটার কারণে কি হতে পারে? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপড হয়। হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হতে পারে। বিকজ দেখেন, আপনি যদি আপনার শহরে একটা নতুন টুরিস্ট স্পট যদি করতে পারেন, তৈরি করতে পারেন, তাহলে ওই যে সেই মানুষজন যাতায়াত করবে, তার জন্য রাস্তাঘাট ভালো করতে হবে। সরকার তখন এমনি বলবে যে ভাই রাস্তাঘাট ভালো করতে হবে, বিকজ ওইখান থেকে তো টাকা আসতেছে। তো ওইখানে আরো বেশি বেশি মানুষ যাতে যাইতে পারে, যার জন্য যাতে কষ্টকর না হয়। যেমন আমরা ইসের কথা বলতে পারি, এক্সাম্পল হিসেবে কুয়াকাটার কথা বলতে পারি। খুব আগে কুয়াকাটা যাওয়া খুবই দুরূহ একটা ব্যাপার ছিল, ইভেন কক্সবাজারে যাওয়া অনেক কষ্ট ছিল, বাট নাও ডেজ এখন খুবই সোজা হয়ে গেছে, রাস্তাঘাট খুবই ভালো হয়ে গেছে, ওইখানে নতুন নতুন হোটেল তৈরি হচ্ছে, যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতেছে। তাহলে কি বলতে পারি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার লিখি, ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার। আচ্ছা, তো খেয়াল করি আমার অ্যাডভান্টেজের মধ্যে আমি মোটামুটি 3টা মতন আইডিয়া জেনারেট করে ফেলছি। আমার কাজ হলো এই যে যে আইডিয়াগুলো জেনারেট করলাম এগুলো কিন্তু নোট করে ফেলতে হবে। আপনারা কাইন্ডলি সবাই এগুলো নোট করবেন। আমি স্ক্রিনশট রাখতেছি, আই উইল প্রোভাইড অল দোজ টু দ্য গ্রুপ, বাট আপনাকেও নোট নিতে হবে, বিকজ ক্লাসে খাতা কলম নিয়ে নোট নেওয়াটা ইটস মাচ মোর ইম্পর্টেন্ট দেন ওয়েটিং ফর দোজ স্ক্রিনশট দ্যাট প্রবাবলি আই উইল বি প্রোভাইডিং টু ইউ গাইস। একটু কষ্ট করে খাতা কলম নিয়ে এগুলো একটু নোট করে ফেলেন। At the same time আমি স্ক্রিনশট রাখতেছি, I'll provide all those, but নোট করাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখন কথা হলো ভাই ক্লাস জি হ্যাঁ, শাওন ভাই আহমেদ। ক্লাসগুলো রেকর্ড থাকবে কোথায়, মানে পাল? আচ্ছা, ক্লাসগুলো রেকর্ডিং আপনাকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে ওখানে দিয়ে দেওয়া হবে। দেন এগেইন রেকর্ডিং থাক, ক্লাস আমি দেওয়া হোয়াটসঅ্যাপ, হবে দেওয়া হবে জি ওকে জি, ক্লাস রেকর্ডিং তো দেওয়া হবে, সবকিছুই দেওয়া হবে। বাট আপনি ক্লাস করতেছেন, আপনি যা যদি মুভি দেখার মতন ক্লাস করেন, বিলিভ মি, আপনি যখন রেকর্ডিংস দেখবেন তখন মুভি দেখার মতনই এটা দেখবেন। তো এখন ক্লাস হচ্ছে লাইভ ক্লাস, আপনি একটু খাতা কলম নিয়ে কষ্ট করে যদি পরিবেশ থাকে তাহলে একটু বসে যাবেন এবং একটু নোট করবেন। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। উইথ দ্যাট বিং জি সেড, ভাই। লেটস মুভ অন। ওকে, থ্যাংক ইউ, লেটস মুভ অন। তো আমরা এইখানে যে পয়েন্ট গুলো দেখলাম, আমরা কি করব, আমাদের যে BP1 বা বডি প্যারাগ্রাফ 1 যেটা, সেটার মধ্যে আমরা এই পয়েন্টগুলো ভাঙবো। এই পয়েন্টগুলো ভেঙে ভেঙে আমরা এক্সপ্লেইন করব। আমরা বডি প্যারাগ্রাফ 1 কি লিখবো, তার স্কেলেটন কঙ্কালটা হলো এটা, যে বুস্ট আপ ইকোনমি, নিউ জব অপরচুনিটি ফর লোকাল পিপল, ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার, এগুলো হলো সব কঙ্কাল।
তো এই কঙ্কালগুলো বেসিক্যালি আমরা মাংস লাগাবো কোথায়, আমাদের বডি প্যারাগ্রাফ অনে, যেখানে আমরা কি আলোচনা করব, অ্যাডভান্টেজ গুলো আলোচনা করব। তো আমরা এখন কি লিখতেছি, আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে লিখতেছি। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এর অ্যাডভান্টেজ নিয়ে আমরা কথাবার্তা বললাম, আমাদের কি বাদ থাকে, আমাদের ডিসঅ্যাডভান্টেজটা বাদ থাকে। তো আমরা এখন সেই ডিসঅ্যাডভান্টেজ যেটা কিনা আমরা আমাদের বডি প্যারাগ্রাফ 2 তে দিব, সেখানে আমরা ডিসঅ্যাডভান্টেজ গুলা দিব। আমরা এখন সেই ডিসঅ্যাডভান্টেজ গুলা নিয়ে আলোচনা করব, বা ডিসঅ্যাডভান্টেজের জন্য আমরা আইডিয়া জেনারেট করব। অর্থাৎ ট্যুরিজম যদি একটা দেশে হয় তার কি কি অপকারিতা আছে, হ্যাঁ, কি কি আসলে ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে, আছে কিন্তু ট্যুরিজমের ডিসঅ্যাডভান্টেজ, অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে ইনফ্যাক্ট। তো সেইগুলো আমাদের বডি প্যারাগ্রাফ 2 তে একটু ব্যাখ্যা করতে হবে। কেন? কারণ এটা ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ আছে, আমাকে ডিসঅ্যাডভান্টেজটাও বলতে হবে। তো যেহেতু টপিকটা ট্যুরিজম, ট্যুরিজমের ডিসঅ্যাডভান্টেজ গুলো আমাকে একটু খুঁজে বের করতে হবে। তো ট্যুরিজমের ডিসঅ্যাডভান্টেজ কোনটা হতে পারে আমাদের একটু দেখতে হবে। দেখেন আমি একটা আপনাদের একটু আইডিয়া জেনারেট করে দিই। ফার্স্ট অফ অল দেখেন, ট্যুরিজম যখন বেশি বেশি হচ্ছে, দেয়ার ইজ নো ডাউট যে আমার অনেক উপকারী হচ্ছে, কোনো নেই, সমস্যা নাই তাতে, কিন্তু এট দ্য সেম টাইম আমার কিছু কিন্তু আসলে ক্ষতিও হচ্ছে। লেট মি ওকে, আমি একটা এক্সাম্পল দেই। আপনারা কক্সবাজারে তো যাচ্ছেন, আপনারা রাঙামাটি যাচ্ছেন, আপনারা সাজেক যাচ্ছেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন, আপনারা ইয়াতেও যান, কি বলে যে রাতারগুল, তারপরে যে বিভিন্ন হাওর টাওর যেখানে আছে, যে টুরিস্ট স্পট যেগুলা, ওসব জায়গায় যাচ্ছেন। তো আপনারা এখন গিয়ে যে ভিউ গুলা পাবেন, আজ থেকে 10-15 বছর গিয়ে কিন্তু সেম ভিউটা পাবেন না। 2008-09 দিকে আমি যখন কক্সবাজার গিয়েছিলাম, কক্সবাজার ওয়াজ ফার বেটার দেন কক্সবাজার হোয়াট ইট ইজ দিস ডেজ। এখন কক্সবাজার যেমন, তার থেকে অনেক বেটার ছিল 2008-09। ন্যাচারাল ভিউটা বেটার ছিল। হ্যাঁ, আমার ইয়াতে ওখানে গিয়ে থাকার ভালো হোটেল ছিল না, রাস্তায় যাইতে অনেক কষ্ট হইতো, কিন্তু আমি এখানে এই যে এত কষ্ট করে গিয়ে যে ন্যাচারাল ভিউটা পেতাম, যে ফ্রেশ এয়ারটা পেতাম, সেটা এখন আমি আসলে খুব ভালো রাস্তা দিয়ে গিয়ে খুব ভালো হোটেলে থেকে সেই জিনিসটা পাই না আগের মতন। তার মানে কি, দেখেন, আপনি যদি ট্যুরিজমকে বেশি বেশি প্রমোট করেন, অর্থাৎ একটা পার্টিকুলার ভিজিটিং বা ট্যুরিস্ট স্পটে যদি বেশি বেশি মানুষ যায়, তাহলে কি হয়, ন্যাচারাল একটা ডিজাস্টার দেখা যায়, যে ডিস্ট্রাকশন অফ নেচার, পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। আর বাংলায় বলতে গেলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা সেই পয়েন্টটা বলতে পারি যে ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন বলতে ধ্বংস আর কি, অফ নেচার, নেচার একটা বেশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ আর কি হতে পারে, কি একজন বলেন তো? আপু, আপনি অলরেডি দুইটা বলছেন, আপনি হয়। বাদে, আপনি বাদে কেউ একটু বলুক। আপনি অলরেডি দুইটা বলছেন, আই নো আপনি পারবেন, দ্যাটস ওয়াই আই এম এক্সট্রিমলি সরি, আপনি মাইন্ড করেন না, বাট আই নো আপনি No, no, পারবেন। it's বাকিদেরও okay. একটু It's okay. থ্যাংক ইউ, বাকিদেরও একটু পার্টিসিপেট করতে হবে। এনিওয়ান অ্যাপার্ট ফ্রম আফরিন সুলতানা আপু, আনমিউট করে বলতে হবে ট্যুরিজমের অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে, কথা বলতে হবে আনমিউট করে। প্রাইম রেট বাড়তে পারে, ভেরি গুড অফ ইউ, আমি এটা এখনই বলতে গেছিলাম। খেয়াল করেন কি হয়, আপনি যদি দেশে বেশি বেশি ট্যুরিজম করেন, প্রমোট করেন, তাহলে ডেফিনেটলি বাইরে থেকে লোকজন আসবে। তো বাইরের লোকজন তো সবাই ভালো হবে এমন তো কোনো কথা নেই। তারা কি করবে, তারা তাদের দেশ থেকে ড্রাগস এন্ড স্টাফ, যেগুলো ইললিগাল স্টাফ আছে, সেগুলো এনে কিন্তু আমাদের এখানে তারা বেশ ভালো দামে বিক্রি করতে পারবে। অ্যাজ উই নো, আমাদের এখানে বাইরের জিনিসের কদর অনেক বেশি। অথবা লেটস সে যে কোনো জিনিস তারা বাইরে থেকে এখানে স্মাগলিং করতে পারবে, অথবা এখান থেকে বাইরে নিয়ে যেতে পারবে স্মাগলিং করে। তো ট্যুরিজমের সাথে সাথে কিন্তু এটা হয়, দ্যাট মিনস কি হয়, ক্রাইম রেট একটা বেড়ে যায়। আমি নিজে ক্রিমিনোলজির স্টুডেন্ট, আমাদের এটা আলাদা টপিক আছে ট্যুরিজমের সাথে এটা করে। তো দ্যাটস আ ভ্যালিড পয়েন্ট, যে কিভাবে ট্যুরিজমের সাথে সাথে ক্রাইম রেট একটা পার্টিকুলার এরিয়াতে বাড়ে আর কি। যাই হোক, ক্রাইম রেট ইনক্রিজ। আচ্ছা, আরেকজন বলেন কি হতে পারে? এনিওয়ান বলতে হবে, কাউ না কাউকে বলতে তো হবে। কেউ না পারলে আমি আসলে বলবো, আই ক্যান হেল্প ইউ, বাট ইউ গাইস হ্যাভ টু পার্টিসিপেট, আদারওয়াইজ ইট ইজ নট গোইং টু বি দ্যাট ফ্রুটফুল, দ্যাট মাচ ফ্রুটফুল। এনিওয়ান অ্যাপার্ট ফ্রম রবিউল ইসলাম ভাইয়া, কথা বলতে হবে। Unmute yourself and give me an idea on tourism এর disadvantage. হ্যালো হ্যালো ভাইয়া, হ্যাঁ অনেক হ্যাঁ সময় বলুন। দেখা যায় যে টুরিস্টরা অনেক পলিউট করে, হ্যাঁ, অনেক চিপসের প্যাকেট কিংবা হুম, হুম, পানির বোতল ফেলে হুম, বিভিন্ন জায়গায় টুরিস্ট স্পট গুলোতে হয়তো পলিউশন তৈরি করে। হুম। জি,
ভেরি গুড পয়েন্ট, বাট সেটা আমরা অলরেডি কভার করে ফেলছি, ডিস্ট্রাকশন অফ নেচার, এটা ওর মধ্যে চলে যায়। বাট থ্যাংক ইউ, আপনি খুব একটা ভালো পয়েন্ট বলছেন, এটা আমাদের মেন পয়েন্ট হিসেবে কাজ করতেছে। তো ভাই আর কি হতে পারে আব্দুল্লাহ ভাইয়া? আরেকটা হতে পারে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ওই অনেক সময় নেশা বা এই টাইপের ওটা ড্রাগ, ওটা এই টাইপের ক্রাইম ইয়েগুলো। রেটের মধ্যে, ক্রাইমের মধ্যে চলে যায়, ক্রাইম রেট ইনক্রিজের মধ্যে চলে যায়। আচ্ছা, ভেরি গুড, হচ্ছে তাও বলেন, এভাবে আইডিয়া জেনারেটিভ ভাবে আসে আর কি, ডিসকাস করতে করতে এটা আসে। আর কি হতে পারে? আহ আরেকটা হতে পারে যে অনেক সময় আচ্ছা, একজন একজন দুইজন একসাথে বললে আমি শুনতে পারবো না, একজন একজন করে বলবেন। হ্যাঁ ভাইয়া, সিজনাল টুরিস্ট স্পট গুলাতে জব সিকিউরিটি তো ওভাবে নাই, এখানে তো আচ্ছা, সিকিউরিটি ল্যাক বা অফ। ওই রিলেটেড কথাবার্তাগুলো সব ক্রাইম রেট ইনক্রিজ এটার মধ্যে আমরা ইনক্লুড করে ফেলি, আসলে ওটা আলাদা করে বলার কিছু নাই। লেট মি হেল্প ইউ গাইস, আমি একটু বলি, খেয়াল করেন। আচ্ছা, আপনার বাসার পাশে হুট করে একটা টুরিস্ট স্পট বানানো হলো, কথার কথা, আপনার বাসার পাশে একটা পার্ক বানানো হলো, অথবা কোনো একটা যে কোনো কিছু একটা বানানো হলো। শাওন আহমেদ ভাই কিছু বলবেন? জি না ভাই, বল। সাউন্ড পলিউশন হয় অনেক, এরকম ওটা ইসার মধ্যে ন্যাচারাল যে ইয়াটা ডিস্ট্রাকশনের মধ্যে চলে যায়। আচ্ছা, আমি একটু বলি, খেয়াল করেন, আপনার বাসার আমাদের পাশে হুট করে আমাদের সরকার, ভাইয়া আমি একটু বলতে চাচ্ছিলাম, হ্যাঁ শিওর শিওর প্লিজ। আমাদের কালচারাল ইস্যুগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, মানে এক্স্যাক্টলি, আমি ওই দিকেই যাচ্ছি আজকে, দেখেন খেয়াল করেন। ভাই আরেকটা কথা হলো, বেশি বেশি ট্যুরিজমের কারণে আপনার দেখা গেছে হোটেলের গুলোর দাম বেড়ে যায় বা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দ্যাটস ভ্যালিড পয়েন্ট, বাট আমারটা একটু শুনবেন কাইন্ডলি। আচ্ছা, আমি যেটা আপনাদেরকে প্রপোজ করব, খেয়াল করি, আপনার বাসার পাশে একটা টুরিস্ট স্পট যদি বানানো হয়, সেখানে মানুষজন যাবে আসবে ইয়া করবে, লেটস একদম আপনার বাসার পাশে, তো আপনার কি আসলে প্রাইভেট লাইফ বলে কিছু থাকবে? খেয়াল করেন, 2 দিন পরে কিন্তু সরকার এসে বলবে যে তোমার যে জায়গাটা আছে ওটা আমাকে দিয়ে দাও, তোমাকে আমি এত পরিমাণ টাকা দিচ্ছি, সো ইউ ক্যান গো এনিহোয়ার ইউ ওয়ান্ট, বাট আই নিড ইউর প্লেস বিকজ ইট ইজ রাইট বিসাইড দ্য টুরিস্ট স্পট। আমাদের ট্যুরিজম প্রমোট করতে হবে, আমাদের ট্যুরিজম বাড়াইতে হবে, তুমি জায়গাটা দিয়ে দাও, তোমাকে আমি এত টাকা দিচ্ছি। আপনার বাপ দাদার ভিটা যেটা, সেটা আপনি টাকার বিনিময়ে ছেড়ে দিবেন, দিলেন বা বা না দিলেন, ধরেন কথার কথা আপনি দিলেন না, তখন আরো ঝামেলা, টুরিস্ট আসবে, দুনিয়ার মানুষজন ওখানে আসতেছে যাচ্ছে, আপনার প্রাইভেট লাইফ বলে কিন্তু কিছু থাকবে না। ইনফ্যাক্ট আপনি চিন্তা করেন, আপনি যখন সাজেক যাচ্ছেন বা আপনি ধরেন বান্দরবন যখন যান, আপনি যদি কেওক্রাডাঙ্গে উঠতে যান, কেওক্রাডাং যে পাহাড়টা, ওই পাহাড়ের যে মালিক, তার নাম কি যেন একটা ছিল, তো ওটা বেসিক্যালি কিন্তু একটা প্রাইভেট প্রপার্টি, বাট গভর্নমেন্ট ওটা বোধহয় এখন রাষ্ট্রীয়করণ করে ফেলছে, আই ডোন্ট নো প্রপারলি, বাট ওইটা একটা বেসিক্যালি ওইখানে একটা ফ্যামিলি থাকতো, তাদের অনেক আগে থেকে তারা ওখানে থাকতো, তো তাদের পার্সোনাল লাইফ বলে কিন্তু কিছু নেই, তাদের প্রাইভেসি বলে কিন্তু কিছু নেই। এট দ্য সেম টাইম আপনি যখন পার্বত্য অঞ্চলে ঘুরতে যাচ্ছেন, আপনি কি করতেছেন, আপনি ওই আদিবাসীদের লাইফস্টাইল দেখতে যাচ্ছেন, তাদের গ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন তারা কিভাবে রান্না করে, কিভাবে তারা কাজ বাজ করে, হাউ ডু দে লিড দেয়ার লাইফ। তো এতে বেসিক্যালি তাদের প্রাইভেসি কিন্তু বেশ ভালোভাবেই কি হয়, তাদের প্রাইভেসিটা ব্রিচ হয়। তো আমি এখানে এই পয়েন্টটা লিখতে চাচ্ছি যে আহ, তারা কি এক্সপিরিয়েন্স করে, লস অফ প্রাইভেসি, সরি ল্যাক অফ প্রাইভেসি, ল্যাক অফ প্রাইভেসি। তো খেয়াল করে দেখি, আমরা অলরেডি এখানে অ্যাডভান্টেজের জন্য 3টা আইডিয়া জেনারেট করছি, খেয়াল করি, অ্যাডভান্টেজের জন্য 3টা আইডিয়া জেনারেট করছি, বুস্ট আপ ইকোনমি, নিউ জব অপরচুনিটিস ফর লোকাল পিপল, ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার, এটা হলো আমার গেল অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজের জন্য আমি 3টা আইডিয়া জেনারেট করছি, দ্য স্ট্রাকচার অফ নেচার, ক্রাইম রেট ইনক্রিজ, ল্যাক অফ প্রাইভেসি। তো এইভাবেই বেসিক্যালি ম্যাক্সিমাম 3টা আইডিয়া আপনারা জেনারেট করবেন। 2টা হলো ইটস গুড, 2টা হলে ঠিক আছে, বাট ফর সেফটি আপনারা আরেকটা আইডিয়া জেনারেট করে রাখতে পারেন, যাতে আপনারা কাজে লাগাইতে পারেন। বাট আমরা অ্যাজ উই নো যে আমাদের এখানে কিন্তু একটা ভালোই লিমিট দেওয়া আছে, সেটা হলো 250 ওরা বলে, বাট উই সে যে 250 থেকে 270, 250 থেকে 270-এর মধ্যে আমাকে লিখতে হয়। এখন এই ওয়ার্ড লিমিট মেইনটেইন করে আপনি যদি অ্যাডভান্টেজের মধ্যে এই 3টা পয়েন্টে আলোচনা করতে যান, তাহলে এটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং হয়ে যায়। আপনি যদি পারেন 3টা আলোচনার কথা, ইটস ওকে, কোনো সমস্যা নেই, তাহলে আরো ভালো হয়, এক্সামিনার আরো মানে খুশি হবে আপনার পেপারটা ইয়া করতে গিয়ে, এক্সামাইন করতে গিয়ে। বাট কোনো কোনো সময় নাও আপনি করতে পারেন। তো ইটস আপ টু ইউ, আপনি কখন 2টা জিনিস ব্যাখ্যা করবেন আপনার অ্যাডভান্টেজ ইসের মধ্যে বা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে।
আপনি যদি পারেন 3টা করে আসবেন, আপনি যদি না পারেন তাহলে 2টা করেন, 2টার কম করেন না, তাহলে ওটা আসলে বাজে দেখাবে, আপনার ওয়ার্ড লিমিট যেটা সেটাও ফুলফিল হবে না। আমি কি বললাম, আমি বললাম যে আমাদের যেহেতু ওয়ার্ড লিমিট আছে 250 থেকে 270, এই ওয়ার্ড লিমিটটা আমাদেরকে বাই হুক আর বাই হুক আমাদের এটা ডেফিনেটলি এটা মিট আপ করা লাগে, এর এদিক ওদিক হলে ঝামেলা। তো আমরা অ্যাডভান্টেজ যখন লিখবো, আমরা এখন অ্যাডভান্টেজ লিখবো, এখন অ্যাডভান্টেজের মধ্যে যদি আমরা বুস্ট আপ ইকোনমি এটাও লিখতে যাই, নিউ জব অপরচুনিটি এটাও লিখতে যাই, ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার এটাও লিখতে যাই, তাহলে হয়তোবা আমাদের ওয়ার্ড লিমিটটা ছাড়িয়ে যেতে পারে, সারপাস করতে পারে ওয়ার্ড লিমিটটা। তো ওয়ার্ড লিমিটটা যদি সারপাস করে যায় তাহলে কিন্তু আমাদের ঝামেলা, কিন্তু ওয়ার্ড লিমিটের মধ্যে যদি আমরা 3টা ভালো করে করে আসতে পারি, এক্সপ্লেইন করতে পারি, ইটস গুড। তো আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ওকে, এখন এই যে এই পর্যন্ত যে কথাবার্তাগুলো বললাম রাফসান, এর মধ্যে, এই যে জি ভাইয়া। হচ্ছে তানভীর হোসেন ফাহিমের হ্যাঁ কি ভাই, আমি কোশ্চেন নিব, আমি কোশ্চেন নিব। এই যে অ্যাজ অফ নাও যে কথাবার্তাগুলো বললাম এর মধ্যে কার কি কোশ্চেন আছে আমাকে একটু বলতে হবে এক এক করে। ভাইয়া আমি একটা কথা বলতে চাই। শিওর। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা যে এখানে অ্যাডভান্টেজের মধ্যে লিখলাম ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার, আর জি ডিসঅ্যাডভান্টেজের মধ্যে লিখলাম ডিস্ট্রাকশন অফ নেচার। জি তো আমি বলতে চাচ্ছি ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার তো এট দ্য সেম টাইম হচ্ছে আপনার ডিস্ট্রাকশন অফ নেচার হতে পারে। আমরা হচ্ছে রিসেন্টলি দেখলাম টেওক্রাডং হচ্ছে পাহাড় কেটে রাস্তা করা হলো একদম টেওক্রাডং এর চূড়ায় ওঠার জন্য, তারপরে হচ্ছে আপনার পাহাড় কেটে বিভিন্ন রিসর্ট করা হয়। জি। তো এটা কি এট দ্য সেম টাইম ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচারটা কি ডিস্ট্রাকশন অফ নেচার হতে পারে না? তাহলে ডেফিনেটলি মানে হতে পারে, হ্যাঁ। আপনি ওই জিনিসটাই, আপনি যেটাকে ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার বলতেছেন অ্যাডভান্টেজে, আপনি ওটাকেই ডিসঅ্যাডভান্টেজের মধ্যে বলে দেন যে আপনি ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে গিয়ে আপনি নেচারকে অনেকাংশেই ক্ষতিগ্রস্ত করতেছেন, এবং এর কারণে আপনার ওভারঅল যে পরিবেশের ভারসাম্য সেটা কিন্তু নষ্ট হচ্ছে। এটা আপনি বলতে পারেন, রিলেট করে বলতে পারেন, দেখেন এসে লিখবেন আপনি, ইট ইজ আপ টু ইউ, আপনি কিভাবে আইডিয়া জেনারেট করে কিভাবে লিখবেন, ইট ইজ এন্টায়ারলি আপ টু ইউ। বুঝতে পারলাম? এটা এখানে জি আপনাদেরকে ভাই। দেখাতে হবে, বোঝাতে হবে, সেজন্য আমি 2টা বাইয়াটা আমি এভাবে লিখেছি। বাট আপনি যখন এক্সাম হলে ওকে লিখবেন, আপনি যদি এই 2টা রিলেট করে লিখতে পারেন, আপনি লিখে আসেন, প্রবলেম নাই। তাহলে তো আরো ভালো হয়, এক্সামিনার তো দেখতে পারে যে ঠিক আছে এই স্টুডেন্টরা রেজনিং করতে পারতেছে, অলরেডি যেটা বলতেছে সেটার সাথে আরেকটা কারণকে সে আহ, ভালোভাবে রিলেট করতে পারতেছে, তাহলে এটাতে আপনাকে আরো ভালো মার্কস দিতে পারে, বা আপনার প্রতি একটা পজিটিভ একটা তার মধ্যে ক্রিয়েট হইতেই পারে। সো ইটস এ গুড সাইন ডেফিনেটলি। বুঝতে পারলাম সুরমা মাহবুবা আপু? জি ভাইয়া, আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়া অলরাইট। আমি একটু শিওর জানতে শিওর। চাচ্ছিলাম, সেটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আমরা কস্ট যে গো আপ করে আর কস্ট ইনক্রিজ যে করে, এটা তো আসতে জি পারে। ডেফিনেটলি, আরো এরকম প্রচুর আছে, চিন্তা করলে 100টাও বেরোতে পারে, কোনো প্রবলেম নাই। আপনি যে কটা ইচ্ছে সে কটা আনেন, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা এনে আপনি অ্যানালাইসিস করে দিয়ে আসেন ডিসঅ্যাডভান্টেজ পার্টিকুলার যে প্যারাগ্রাফ সেটার মধ্যে। কস্ট আসতে পারে, আরো চিন্তা করলে এখন আরো 8-10টা বহুত আসতে পারে। এখানে তো জাস্ট আমি এখানে 2টা বা 3টা দেখাইলাম। তানভীর হোসাইন ফাহিম, হ্যাঁ ভাই বলেন। তানভীর হোসেন ফাহিম ভাই, আপনি হ্যান্ড রেইজ করেছেন, কোশ্চেন আছে নিশ্চয়ই ভাই, কোশ্চেন করতে হবে তাহলে। ওয়েল, যদি কোশ্চেন না থাকে তাহলে নেক্সট জন প্লিজ। অ্যাজ অফ নাও যে কথাবার্তাগুলো বললাম এর মধ্যে কি কোশ্চেন আছে কাইন্ডলি আনমিউট করে কোশ্চেন করবেন, চ্যাটে লিখে দিয়েন না, আই এম নট ফলোইং দ্যাট চ্যাট, আপনি কাইন্ডলি আনমিউট করে কোশ্চেনটা করবেন। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন না থাকলে আমরা প্রসিড করব, কোশ্চেন কি নাই? না আসলে ভাইয়া প্রশ্ন ছিল, কিন্তু আমি প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি, তো হ্যাঁ, এই ভেরি কারণে আর গুড। কথা হচ্ছে না। জি আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রসিড করতে পারি নাকি, কারো কোনো কোশ্চেন আছে? জি না আচ্ছা, যেহেতু ভাইয়া, কেউ একটু কোনো কথা, যে যে বি জি। ওয়ানটা একটু দেখাচ্ছিল, বি ওয়ানটা আমি লিখতে পারি না। V1 বলতে? বিপি অন আর কি V1, উপরটা। হ্যাঁ হ্যাঁ, জি জি এটা। জি জি, জি। হয়েছে। নিউ জব, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অলরাইট, ওকে তো লেটস মুভ অন। আমরা এখন বডি প্যারাগ্রাফ 1 যেটার মধ্যে আমরা অ্যাডভান্টেজ গুলো বর্ণনা করব, আমরা এখন সেটা লিখবো। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন লিখবো, আপনারা কষ্ট করে তাদের সাথে খাতা কলম আছে একটু খাতা কলমটা নিয়ে লিখে রাখবেন। আমি যেটা লিখলাম আমি এটা অলরেডি ইরেজ করে ফেলেছি, সো লেটস মুভ অন। আমরা একটু লিখি লাইন বাই লাইন, আমি পুরো বডি প্যারাগ্রাফ 1 সেটা লিখবো, আমার সাথে আপনারা লিখবেন। আচ্ছা,
আমি প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু লিখবো, আমি যেভাবে ইন্ট্রো লিখেছিলাম সেভাবে, সো কাইন্ডলি লিখতে থাকেন। আমি আগে লিখি, তারপরে আমি যে লাইনটা লিখতেছি আমি সেটা ভালো মতো এক্সপ্লেইন করে দিব। আমার সাথে লিখতে থাকেন। First of all, the major two advantage of developing tourism, খেয়াল করেন আমি কিন্তু দুইটার কথা বলতেছি। আমি বেসিক্যালি এখন অ্যাডভান্টেজের মধ্যে দুইটা যে অ্যাডভান্টেজ সেটাই ব্যাখ্যা করব। কেন তিনটা করব না, কেন? কারণ আমার যে ওয়ার্ড লিমিট আছে, আমি যদি তিনটা করতে যাই তাহলে ওয়ার্ড লিমিটে আমি সারপাস করে ফেলবো। আমি সেফটি রিজনের কারণে তিনটা করছি, আইডিয়া জেনারেট তিনটা করছি, বাট আমি যদি তিনটা এখন লিখতে যাই তাহলে আমার এটা মোটামুটি 300 থেকে 350 বা তার থেকে বেশি ওয়ার্ডও হয়ে যেতে পারে। তো সেটা করলে তো আমাকে পেনাল্টি দিবে। দ্যাটস আমি মাত্র দুইটা আইডিয়া যেটা জেনারেট করছি তার মধ্যে মাত্র দুইটা আইডিয়া আমি বডি প্যারাগ্রাফ ওয়ানের মধ্যে ভাঙবো, বা দুইটা আইডিয়া আমি অ্যানালাইসিস করবো, এক্সপ্লেইন করব। তো সেই জন্য এখানে দুইটার কথা বললাম। তো ফার্স্ট অফ অল, দ্য মেজর টু অ্যাডভান্টেজ অফ ডেভেলপিং ট্যুরিজম আর বুস্ট অফ ইকোনমির কথা বলবো, বুস্ট অফ ইকোনমি and a large number of new job opportunity for local পিপল। আমরা তিনটা আইডিয়া জেনারেট করেছিলাম, একটা ছিল ইকোনমি বুস্ট আপ, একটা ছিল জব অপরচুনিটি ফর লোকাল পিপল, এবং 3 নাম্বারটা ছিল কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। তো আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা করব না, আমি জাস্ট লোকাল পিপলদের যে জব ওপেনিং এটা অ্যানালাইসিস করব বা এক্সপ্লেইন করব, এবং অপর যেটা আমার প্রথম ছিল ইকোনমি বুস্ট আপ, সেই কথাটা আমরা বলবো। ট্যুরিজম, আচ্ছা ট্যুরিজম না, লিখেন firstly tourist and money on a wide range of services, wide range of, এটা বুস্ট অফ ইকোনমি যে ওই পয়েন্টটা নিয়ে আমরা লিখতেছি, wide range of services such as, such as এর পরিবর্তে আপনি চাইলে ফর এক্সাম্পল লিখতে পারেন, বাট ফর এক্সাম্পল অনেক ক্লিশে, এটা সবাই ইউজ করে, সো ইনস্টেড অফ ইউজিং ফর এক্সাম্পল আপনি সাচ অ্যাজ অথবা টু এক্সাম্পলিফাই এটা লিখতে পারেন। আমি সাচ অ্যাজ ইউজ করলাম। সাচ অ্যাজ হোটেলস, হোটেলে যাবে তারা টাকা খরচ করবে, এখানে ট্রান্সপোর্টেশনে টাকা খরচ করবে, ট্রান্সপোর্টেশন, তারপর ফুড, খাবার, লোকাল খাবারে তারা টেস্ট নিতে চাইবে, তো সেখানে তারা টাকা খরচ করবে। অনেক সময় মেডিকেল সার্ভিসের জন্য তারা টাকা খরচ করে, গিয়ে অসুস্থ হয়ে পড়ছে তার জন্য। আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনি যখন একটা জায়গায় যাচ্ছেন, নতুন কোনো একটা জায়গায়, লেটস কক্সবাজার গেলেন, ওইখানে গিয়ে যে অ্যামিউজমেন্ট যে টাস্ক গুলো আছে, লেটস বোট রাইডিং থেকে শুরু করে ঘোড়ায় ওঠা বা অন্যান্য যে বাইক রাইডিং হ্যান ত্যান যেগুলো আছে, আপনি কিন্তু সেগুলো করবেন। আবার লেটস আপনি যখন জাপান বললাম, আপনি যখন নেপাল যাচ্ছেন, আপনি যে কিন্তু পোখারা নাকি বলে একটা, ওইখানে যে কিন্তু ম্যাক্সিমাম মানুষকে দেখি বানজি জাম্পিং করতে। তো এই যে
ওইখানে গিয়ে যে অ্যামিউজমেন্ট টাস্ক গুলোতে আপনি করতেছেন ওগুলো তো ফ্রি ফ্রি করবেন না, তার জন্য তো টাকা দেওয়া লাগবে। তো এই টাকাটা ওই দেশের ইয়াতে রাজস্বে গিয়ে কিন্তু জমা হয়। তো সেই কথাটাই বলতেছি, সার্ভিসেস অ্যান্ড অ্যামিউজমেন্ট টাস্ক, অ্যামিউজমেন্ট প্যাসিভে লিখলাম। ভাইয়া শিওর। ভাইয়া এই যে অ্যামিউজমেন্ট টাস্কটাকে আমরা কি টুরিস্ট অ্যাট্রাকশন লিখতে পারি না? টুরিস্ট অ্যাট্রাকশন অন্য জিনিস, অ্যামিউজমেন্ট টাস্ক আসলে অন্য জিনিস আপু। অ্যামিউজমেন্ট টাস্ক বলতে ওই পার্টিকুলার টাস্কটাকে বোঝাচ্ছি যেটা আমি ওখানে গিয়ে করবো, সেটা বানজি জাম্পিং হোক অথবা বোট রাইডিং হোক। এখন এটা আপনি টুরিস্ট অ্যাট্রাকশন বলে জেনারেলাইজ ভাবে বলা হয়ে যায়। টুরিস্ট অ্যাট্রাকশন ডেফিনেটলি এটা, কিন্তু ওইখানে যে সিনারিও সেটাও তো টুরিস্ট অ্যাট্রাকশন। মেবি ওইখানে মানুষের যে লাইফ স্টাইল ওইটাও টুরিস্ট অ্যাট্রাকশন। তো আমি একটু প্রিসাইজ ভাবে বললাম, একটু নির্দিষ্ট ভাবে বললাম, ঠিক আছে? আর আচ্ছা ঠিক টুরিস্ট আছে, এখানে অ্যাট্রাকশন তো অনেকগুলো। টাস্কটা টাস্কটা জি কেন জি বললাম ভাইয়া। পার্টিকুলারলি, কেন কারণ টাকা খরচ করার কথা বলতেছি। খেয়াল করে দেখেন, ফার্স্টলি টুরিস্ট স্পেন্ড মানি বলছি অন এ ওয়াইড রেঞ্জ অফ সার্ভিসেস। তো এই যে ফার্স্টলি টাকা খরচ তো ওরা অ্যামিউজমেন্টের জন্যই করবে, তো সেই জন্য একটু নির্দিষ্ট ভাবে বললাম আর কি। বুঝতে পারলাম? আচ্ছা ঠিক আছে, এখানে টাস্ক বলতে ওই অ্যাক্টিভিটিস গুলো যে বুঝাইছে যেটা অ্যাক্টিভিটিস তারা গুলোকে করতে বোঝায় চাচ্ছে। যেগুলো তারা টাকা দিয়ে করে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, সো দেখেন এইভাবে কিন্তু ট্যুরিজম টাকা উৎপন্ন করে, যেটা কিনা আমাদের ইকোনমিকে সাপোর্ট দেয়। দিস মানি, আচ্ছা দিস মানি না লিখে আপনারা এভাবে লিখেন, that is how tourism yield আমি একটা ভোক্যাব ইউজ করতেছি। yield বেসিক্যালি আপনারা যারা কেমিস্ট্রি স্টুডেন্ট অথবা বায়োকেমিস্ট্রি ওই জাতীয় জিনিসপাতির সাথে পড়াশোনা করেছেন বা জ্ঞান রাখেন, আপনারা ডেফিনেটলি দেখছেন। yield বলতে আসলে উৎপাদক, যেটা আর কি উৎপন্ন হচ্ছে ওটাকে আমরা yield বলি। তো এখানে yield বলতে উৎপন্ন হওয়াটাকে বোঝানো হচ্ছে। So that is how tourism yields an additional ইনকাম, একটা অ্যাডিশনাল ইনকাম আসলে রাষ্ট্রের জন্য করে ফর দ্য স্টেট। অ্যাডিশনাল একটা ইনকাম রাষ্ট্রের জন্য প্রোভাইড করে, এবং এইটা বেসিক্যালি রাষ্ট্রকে একটা গ্রেট সাপোর্ট দেয়, হুইচ provides a great support to the economy। খেয়াল করে ইকোনমি বুস্টআপের যে পয়েন্টটা আমি সেটাকে এক্সপ্লেইন করে ফেলছি, সেটা নিয়ে আমি কথাবার্তা বলে ফেলছি। আমি দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো, একটা হলো ইকোনমি বুস্টআপ এবং আরেকটা কি, আরেকটা হলো জব অপরচুনিটি ক্রিয়েট করা যেটা। তো আমি ফার্স্টলি দিয়ে আমি কিন্তু আমার খেয়াল করি ফার্স্টলি দিয়ে যে টাকা পয়সা ইকোনমিতে কিভাবে আসতেছে সেই কথাটা বলে ফেলছি। এখন আমি সেকেন্ডলি দিয়ে আমার যে জব অপরচুনিটিটা ক্রিয়েট হচ্ছে আমি সেই কথাটা বলবো। আচ্ছা, সেকেন্ডলি tourism increase the level of employment, the level of employment লেভেলটা ইনক্রিজ করে। কিভাবে? বাই ব্রিংিং নিউ জব, নতুন যে চাকরিগুলো আছে সেই চাকরিগুলো বয়ে আনার মাধ্যমে। বাই ব্রিংিং নিউ জবস। আচ্ছা, ভালো কথা। আমরা এটাকে একটু এই যে আমরা দেখেন একটা কথা বললাম, আমরা কি বললাম? আমরা বললাম যে ট্যুরিজম ইনক্রিজ দ্য লেভেল অফ এমপ্লয়মেন্ট বাই ব্রিংিং নিউ জব। একটা কথা আমরা বলে ফেলছি, বেসিক্যালি আমরা একটা বাণী দিছি, আমরা একটা স্টেটমেন্ট দিছি। তো স্টেটমেন্টটাকে আমরা ব্যাকআপ দেওয়ার জন্য আমরা একটা উদাহরণ টানবো। তো সেটা আমরা কিভাবে দিতে পারি? আমরা বলতে পারি টু এক্সাম্পলিফাই
দেখেন খেয়াল করেন, কোনো উদাহরণ দিতে গেলে আপনি চাইলে সাচ এজ ইউজ করতে পারেন, আপনি চাইলে ফর এক্সাম্পল ইউজ করতে পারেন, টু এক্সাম্পলিফাই ইউজ করতে পারেন, ফর ইনস্ট্যান্স ইউজ করতে পারেন। আমি অলরেডি সাচ এজ ইউজ করে ফেলছি, সেজন্য আমি ওটা দুইবার ইউজ না করে আমি টু এক্সাম্পলিফাই ইউজ করতেছি। কিন্তু লাইক এই শব্দটা আপনারা ব্যবহার করবেন না। লাইক দিয়েও আমরা এক্সাম্পল বোঝানোর জন্য ব্যবহার করি, বুঝাইতে পারি, কিন্তু আসলে এটা একটা ইনফর্মাল ওয়ার্ড। এটা আপনি চাইলে ফ্রেন্ডসদের মধ্যে, ফ্রেন্ড সার্কেলে আপনি ব্যবহার করতে পারেন, বাট কোনো ফর্মাল অ্যাটায়ারে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন না। আপনি আপনার ভাইভাতে অথবা আপনি আপনার জবের সময় যখন ইংলিশে আপনাকে কথা বলার প্রয়োজন পড়তেছে, তখন লাইক শব্দটা ব্যবহার করবেন না। কেন? কারণ এটা একটা ইনফর্মাল জিনিস। সেম ওয়েতে আপনি আইএলস এটা ব্যবহার করবেন না। কেন? কারণ আইএলস একটা সেমি ফর্মাল অথবা ফর্মাল টেক্সট হিসেবে বিবেচনা করা হয়। তো এই রাইটিং যেটা, এটা একাডেমিক রাইটিং। একাডেমিক রাইটিং একটা সেমি ফর্মাল বা ফর্মাল রাইট আপ, তার মধ্যে নন মানে কি বলবো, ইনফর্মাল যেগুলো আর কি, সেই ওয়ার্ড গুলো অ্যালাউড না আসলে। যাই লিখতে পারেন, বাট লিখলে মার্ক কেটে দিবে। এনিওয়ে, তো টু এক্সাম্পলিফাই, টু এক্সাম্পলিফাই দ্য ইনফ্লাক্স, ইনফ্লাক্স এই শব্দটা কি আমরা জানি? কেউ কি আছে যে ইনফ্লাক্স শব্দটার মিনিং জানি? আচ্ছা, আমি ধরে নিলাম যে আপনারা জানেন না, বিকজ কেউ আনমিউট করে কিছু বললেন না। তো ইনফ্লাক্স বেসিক্যালি ঝাঁকে ঝাঁকে পালে পালে চলা, এই টাইপের একটা কিছু বোঝায়। আহ, এরকম টাইপের, যে ধরেন এক পাল গরু যাচ্ছে, তাহলে আপনি বলতে পারেন যে ইনফ্লাক্স অফ কাউস, এই টাইপের আর কি। ইনফ্লাক্স বলতে এট এ টাইম অনেক কিছু এট দ্য সেম দিকে যাওয়া বা প্রবাহিত হয়, এরকম একটা কিছুকে বোঝায়। তো আমরা সেটা সেই জন্য এটা ব্যবহার করতেছি। পুরো লাইনটা দেখেন তাহলে বুঝতে পারবেন। টু এক্সাম্পলিফাই দ্য ইনফ্লাক্স অফ tourists result in a large number of demand in restaurant worker লিখতে পারি, restaurant workers, ট্যুর গাইড। এটা লিখে ফেলেন, আমি সেন্টেন্সটাতে কি বোঝাচ্ছি আমি বলছি, আপনারা একটু কষ্ট করে লিখে ফেলেন। ট্যুর গাইডস, হোটেল স্টাফ, and so on. খেয়াল করবেন, আমরা এতদিন যত লিখছি, লেখালেখি করছি বা কথাবার্তা যখন বলছি, তখন আমরা ইত্যাদি, আমরা বাংলায় যে শব্দটা ব্যবহার করি ইত্যাদি, তার পরিবর্তে বলতাম এটসেট্রা বা ইটিসি বলে দিতাম। বাট আমরা এখন থেকে চেষ্টা করব যে এটসেট্রা এই শব্দটা ব্যবহার করার পরিবর্তে আমরা অ্যান্ড সো অন ব্যবহার করব। আমি এখানে কি বললাম, বেসিক্যালি আমি বললাম যে যদি বেশি বেশি মানুষজন আসে, ট্যুরিজম যদি ভালোভাবে শাইন করে বা ট্যুরিজম যদি বেশি ভালোভাবে ইয়া করে, তাহলে বেশি বেশি মানুষজন আসবে। তো এই বেশি বেশি মানুষজন যদি আসে, তাহলে রেস্টুরেন্টে বেশি মানুষ খাইতে যাবে। এই বেশি মানুষ যখন খাইতে যাচ্ছে, তখন কি হবে, রেস্টুরেন্ট ওয়ার্কারের সংখ্যাও বাড়াইতে হবে। বেশি মানুষ আসতেছে, তাহলে এই বেশি মানুষকে আহ এই ঘুরায় দেখানোর জন্য বেশি বেশি ট্যুর গাইডের দরকার হবে। বেশি মানুষের থাকার ব্যবস্থা করার জন্য বেশি হোটেলস লাগবে। এই হোটেলস গুলার নতুন কাজের ক্ষেত্র তৈরি হবে, অর্থাৎ হোটেল স্টাফের সংখ্যা বাড়বে। তো এই কথাটাই বেসিক্যালি লাইনটাতে বোঝালাম। তারপরের লাইন লিখেন, দিস demand will exhort the business owner to hire more people, to hire more people. Thus, job opportunities
will be created। আচ্ছা, এখানে আমি একটা ওয়ার্ড ইউজ করছি, exhort। এই exhort ওয়ার্ডটার মিনিং কে কে জানি একটু বলেন তো? উৎসাহিত Encourage. করা, কাউকে এনকারেজ এনকারেজ করা, করা। দ্যাটস ভেরি গুড অফ ইউ। এনকারেজ একটা খুব সুন্দর সিনোনিম। চাইলে আমি এনকারেজ লিখতে পারতাম, তাহলে কেন এনকারেজ লিখলাম না? কারণ হলো আহ এটা আপনি যদি এনকারেজটা লিখেন, এনকারেজটা লিখলে আসলে এটা খুব ভালো হয় না। ওকে, আচ্ছা, এখানে একজন কোশ্চেন করেছেন কি, সরি ভাইয়া আমার মাইক্রোফোন কাজ করছে না, আমার প্রশ্ন হচ্ছে আমি কি এক্সামে ওয়ার্ড কাউন্ট করতে পারবো লেখার সাথে সাথে? আপনাকে ওয়ার্ড কাউন্ট নিজে থেকেই করতে হবে। আপনি খাতা যখন জমা দিবেন, আপনার এই কি লিখতেছেন এখানে ওয়ার্ড কাউন্ট করার জন্য টাকা দিয়ে বেতনধারী একজন লোক বসে থাকবে। তার কাজই হলো আপনি খাতায় যেটা লিখছেন সেটা দেখে থেকে কাউন্ট করা, কাউন্ট করে আপনাকে মানে এক্সামিনারকে জানানো যে এই স্টুডেন্টের খাতায় এতগুলো ওয়ার্ড আছে। হ্যাঁ, আপনি যখন খাতায় লিখবেন আপনি ডেফিনেটলি আপনার খাতার ওয়ার্ড কেন আপনি কাউন্ট করতে পারবেন না? কম্পিউটারে কি ওয়ার্ড কাউন্ট দেখা যাবে? কম্পিউটারে ওয়ার্ড কাউন্ট দেখা যাবে বলতে আপনি যদি কম্পিউটার বেস দেন তখন না, তখন থেকে নিজের দিক থেকে গুনে গুনে দেখতে হবে। ওরা আপনাকে এই অপরচুনিটিটা প্রোভাইড করবে না, যেমন কোনো সফটওয়্যার লেখার বা ওই টাইপের, যেখানে আপনার ওয়ার্ড কাউন্টের সাথে সাথে দেখাবে, যেমনটা আপনি গুগল ডক্স বা অন্য লিখলে দেখায়। এনিওয়ে, আমরা পরবর্তীতে আসি। আচ্ছা, এই যে এই পর্যন্ত আমি যা লিখলাম এটাই হলো বেসিক্যালি আমার বডি প্যারাগ্রাফ 1, যার মধ্যে আমি আমার অ্যাডভান্টেজ দুইটা আলোচনা করি। আমার অ্যাডভান্টেজ দুইটা আমি আলোচনা করি বডি প্যারাগ্রাফ 1 এর মধ্যে, এটাই আমার বডি প্যারাগ্রাফ 1। তো এই বডি প্যারাগ্রাফ 1 এর মধ্যে কার কি কোশ্চেন আছে আমাকে একটু জিজ্ঞেস করতে হবে। কারো কোনো কোশ্চেন থাকলে আনমিউট করে জিজ্ঞেস করবেন, এখানে টাইপ করে দিয়েন না, বিকজ চ্যাট ফলো করে এট দ্য সেম টাইম একটু টাফ হয়ে যায়। জাস্ট আনমিউট করে কোশ্চেনটা করে ফেলবেন। কোশ্চেন থাকা কিন্তু উচিত। কোশ্চেন যদি জিজ্ঞেস আমার একটা জি জি, কোশ্চেন আছে। শিওর শিওর, প্লিজ। এখানে হচ্ছে আমরা 3টা আইডিয়া জেনারেট করেছিলাম জি আর এক্সপ্লেন করলাম 2টা। এখন জি। কেউ যদি চায় যে ধরেন আমি যদি 2টা আইডিয়া জেনারেটেড আইডিয়া লিখতে চাই, তখন আমি একটু বেশি করে এক্সপ্লেন করলাম। আর যদি আমি চাই যে আমি জাস্ট বেসিক বা কোর কথাটা লিখলাম, কিন্তু আমি 3টা আইডিয়াই হচ্ছে এখানে প্রেজেন্ট করলাম, কোনটা বেশি ইফেক্টিভ হবে? প্রথম 3টা যেটা একটু সেটা ছোট ছোট। না, 3টা ছোট ছোটতে করার থেকে আপনি যদি একটা আইডিয়া লিখে খুব ভালোভাবে এক্সপ্লেইন করে আসতে পারেন, সেটা ইনফ্যাক্ট বেশি ভালো হবে। এখানে বেসিক্যালি রাইটিং এ আপনি কতটা ভালোভাবে মনের কথাগুলো ভালো করে এক্সপ্লেইন করে বুঝে আসতে পারতেছেন, এক্সামিনার বেসিক্যালি সেটাই দেখতে চাই। বুঝতে দ্যাট পারলাম? মিন্স প্রেজেন্টেশন, ডেফিনেটলি প্রেজেন্টেশনের ইয়াটা। দ্যাটস আচ্ছা, দ্য ঠিক থিং আছে। আসলে। আপনি ওকে, 3টা ভাষা ভাষা বলে আসার থেকে আপনি যদি একটা, দুইটাও লাগবে না, আপনি যদি একটা পয়েন্ট খুব ভালোভাবে এক্সপ্লেইন করে লিখে আসতে পারেন, দ্যাট উইল বি এনাফ ফর ইউ টু গেট এ গুড স্কোর লাইক 7 or 7.5. ওয়েলকাম। এনিওয়ান apart from আফরিন সুলতানা আপু? জি ভাইয়া, হ্যালো। জি ভাইয়া, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যাঁ আমরা যখন লিখবো যে হচ্ছে এটা ইজি রাইটিং আমাদের জন্য, তাই না? তা আমরা কি ফার্স্টলি সেকেন্ড লিখবো, কি আমরা আলাদা আলাদা টপিক ভাবে লিখবো, এন্ট্রি করে লিখবো, নাকি হচ্ছে একসাথে লিখবো? বুঝি নাই কোশ্চেনটা, আলাদা আলাদা লিখবো বলে? হ্যাঁ, আমি বলছি যে দেখেন এখানে আপনি একটা টপিক দিয়েছিলেন, যেমন ফার্স্টলি, এটা দিয়ে হচ্ছে বলছিলেন যে ফার্স্টলি মধ্যে বলছিলেন হচ্ছে বুস্ট আপ ইন ইকোনমি, তাই না? এটা কি আমরা ধরেন এটা লেখার পর আবার কি একটু গ্যাপ দিব, নাকি একসাথে লিখবো? গ্যাপ দিবেন কেন? জাস্ট সিম্পলি আপনি লাইন যেভাবে লিখেন সেভাবে লিখে যাবেন। আমি কিভাবে লিখছিলাম, এই যে আমি কি গ্যাপ দিছি? এখানে গ্যাপ তো দেই নাই। ফার্স্টলি লিখে তারপরে এটা লেখা শুরু করছি, না গ্যাপ দিবেন না। ওকে, গ্যাপ ঠিক কেন আছে দিবেন? ভাইয়া, আপনার ওকে। কাছে ভাইয়া জায়গা খুবই কম থাকবে, আপনার লেখার জন্য হাতে সময় কম, খাতায় জায়গাও কম। বুঝতে পারলাম? আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওয়ার্ডও কম। ভাই মেন এক্সামে কি স্যার রাইটিং কি পেন্সিল দিয়ে লিখতে হবে? আইএলটিএস এ সবকিছু পেন্সিল দিয়ে লিখতে হয়, সেখানে কলম অ্যালাউড না। সেটা রাইটিং হোক বা রিডিং হোক বা লিসেনিং এর অ্যান্সার গুলো লেখা হোক। ব্রিটিশ কাউন্সিল বা আইডিবি থেকে আপনাদেরকে আলাদাভাবে পেন্সিল প্রোভাইড করে। এক্সামে গেলেই আপনি দেখতে পাবেন যে আপনাকে একটা জিপার ব্যাগে 2টা পেন্সিল, একটা ইরেজার আপনাকে প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে। জি, এনিওয়ান? ভাই আমার একটা কথা ছিল, এখানে হচ্ছে আপনি অপশন নিয়েছেন হচ্ছে 3টা, হ্যাঁ, বাট আপনি হচ্ছে লিখছেন হচ্ছে 2টা। আমরা কি লেখার সময় যদি একটাই লিখি, তাহলে কি আমরা অপশন একটাই রাখবো? মানে লেখার সময় যদি একটা, কোশ্চেনটা বুঝি নাই ভাই, একটু কাইন্ডলি আবার বলবেন? বা এখানে আপনার হচ্ছে বুস্ট আপ ইকোনমি আর হচ্ছে গিয়ে জব অপরচুনিটিটা লিখছেন আর কি। তো ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচারটা বাদ দিছেন। এখন কি আমরা লেখার সময় কি হচ্ছে যদি বুস্ট আপ ইকোনমিটা লিখি, তাহলে কি আমরা ওই যে ওই 3টা অপশন লিখে লিখবো, নাকি শুধু এখানে একটাই লিখবো আগে? ভাই আপনি আইডিয়া জেনারেট করবেন,
রাফ আপনি যেভাবে করেন ম্যাথ করতে গেলে সেইভাবে। আপনার জেনারেটেড আইডিয়া তো খাতায় লেখা লাগবে না, আপনি কোশ্চেন পেপারে কোনো একটা জায়গায় জাস্ট অল্প করে একটু আইডিয়াটা জেনারেট করে রাখবেন। জেনারেটেড আইডিয়া থেকে একটা অথবা দুইটা আপনার নেসেসারি অনুযায়ী আপনি নেবেন, নিয়ে আইডিয়া জেনারেট করবেন। জেনারেটেড আইডিয়া তো আপনাকে খাতায় লিখে আসা লাগবে না। আপনি যদি একটা আইডিয়া জেনারেট ভালোভাবে করে আসতে পারেন তাহলে একটা করবেন, দুইটা করলে দুইটা করবেন। আর আপনি যদি মনে করেন আমি তিনটাই ভাই ভালোভাবে এট দ্য সেম টাইম লিখে আসতে পারবো, ভালোভাবে এক্সপ্লেইন করতে পারবো ওয়ার্ড লিমিটের মধ্যে, তাহলে তিনটাই করবেন। আচ্ছা আচ্ছা ঠিক এটা আছে কি ভাই। পেয়েছি? জি ভাই। অন দ্যাট নোট, জেনারেটেড আইডিয়া বারবার বলতেছি, ওটা কিন্তু রাফ কাজ, ওটা কিন্তু জাস্ট রাফ ওয়ার্ক। ওটা আপনার রিকোয়ারমেন্ট না, আপনাকে কোশ্চেনের মধ্যে কোথাও ওটা, সরি অ্যান্সারের মধ্যে কোথাও ওটা লিখে আসতে হবে না। ওটা আপনার সুবিধার জন্য আপনি কোশ্চেন পেপারের কোন একটা জায়গায় একটু নিজের মতো করে লিখে নিবেন, যাতে করে আপনাকে ওটা একটা সুবিধা দেয় মেন ইয়াটা লেখার সময়। বুঝতে পারছি? জি জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা, কারো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা বডি প্যারাগ্রাফ 2 যেটা সেটাতে যাব। জাহিদ ভাই আছেন? জাহিদ ভাইয়া, অলরাইট। আমাদের আজকে আসলে 1 ঘন্টা হবে না, আমাদের একটু বেশি টাইম লাগবে। সো আমি এটা মুছে দিলাম, বিকজ আমরা মাত্র বডি প্যারাগ্রাফ 1টা লিখছি। আমাদের বডি প্যারাগ্রাফ 2টা লিখতে লেটস আর হয়তো 5 থেকে 7 মিনিট অথবা ম্যাক্স 10 মিনিট লাগতে পারে। সো আমি আপনাদের থেকে 10 মিনিট চেয়ে নিচ্ছি। আমি জানি আমাদের ক্লাস 1 ঘন্টা, 1 ঘন্টা থেকে বেশি আমাদের ক্লাস আসলে যায় না, বাট রাইটিং আসলে একটু বেশি টাইম লাগে। সো আই গেস ইউ গাইস হ্যাভ টাইম। সো প্লিজ আমাকে একটু টাইম দিবেন, লেটস সে 5 থেকে 7 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ এটা শেষ করে ফেলতে পারবো। তো চলে আসি, আমাকে কেউ একজন বলেন তো আমরা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কি কি আইডিয়া জেনারেট করেছিলাম? জি ভাইয়া, আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ডিস্ট্রাকশন অফ নেচার, ক্রাইম রেট ইনক্রিজ আর ল্যাক অফ প্রাইভেসি, তিনটা। এক্স্যাক্টলি, জি। তো আমরা এখন সেটাই করব। তো আমরা ওইখানে মানে ইয়াতে বডি প্যারাগ্রাফ 1-এ যেমন দুইটা আইডিয়া নিয়ে কথাবার্তা বলেছি, বডি প্যারাগ্রাফ 2-তে আমরা সেম কাজই করব বেসিক্যালি। দুইটা আইডিয়া আমরা এখানে এক্সপ্লেইন করে দিব। তো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, তো দেখেন আমরা অলরেডি অ্যাডভান্টেজ নিয়ে কথাবার্তা বলে ফেলেছি। তো আমরা অ্যাডভান্টেজ নিয়ে কথাবার্তা বলার পরে এখন কি বলতেছি, ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথাবার্তা বলতেছি। অর্থাৎ ভালো কথা বলার পর আমরা হুট করেই বা মানে ভালো কথা বলার পর আমরা খারাপ কথা বলা শুরু করতেছি। তো এই কারণে আমরা যে কোহেসিভ ডিভাইস গুলো ব্যবহার করব সেটার একটা লিস্ট আপনাদের এখানে দেই। আপনারা যদি চান আপনারা লিখতে পারেন অন দা আদার হ্যান্ড, যেটা আমি এখন ইউজ করব, অন দা আদার হ্যান্ড এটা লিখতে পারেন। আপনি চাইলে অন দা কন্ট্রি লিখতে পারেন, অন দা কন্ট্রি। আপনি যদি চান তাহলে সিম্পলি হাউএভার লিখে আসতে পারেন। টোটালি আপ টু ইউ, আপনি কোনটা ইউজ করবেন। আমি পার্সোনালি এখন এটা লিখবো। এটা কোহেসিভ ডিভাইস। কোহেসিভ ডিভাইস কি দেখি, আমরা এগুলো সবই দেখবো আস্তে আস্তে। আগে আমরা এসেটা শেষ করি। ভাই অন দা, জি অ্যাডভান্টেজ গুলো লেখার পর কি আপনার ডিসঅ্যাডভান্টেজের সময় কি একটু গ্যাপ দিতে হবে অ্যাডভান্টেজ লেখার পর? জি, অ্যাডভান্টেজ একটা প্যারাগ্রাফ, এটার পরে জাস্ট 2 লাইন, সরি 2 লাইন বললাম, 2 আঙ্গুল মতন গ্যাপ দিয়ে আপনি তারপরে ডিসঅ্যাডভান্টেজ লিখবেন। এটা কমপ্লিটলি আলাদা একটা প্যারা। সো ডেফিনেটলি আপনাকে গ্যাপ দিতে হবে। হ্যাঁ, এসে লিখতেছি আমরা 4টা সেকশন, 4টা আলাদা আলাদা সেকশন, 4টা আলাদা আলাদা প্যারা। একবারে তো লিখে যাবো না, তাই না? ঢালাওভাবে লিখলেও তো এক্সামিনার বুঝতে পারবে না, আর বুঝলেও তার একটা কষ্ট হবে অনেক, বা সে হয়তো বা এটাতে মাইন্ড করবে। এটা একসাথে কখনোই লিখতে হয় না। আমরা প্যারাগ্রাফ লিখতেছি 4টা আলাদা আলাদা, 4টা প্যারাগ্রাফ লিখতেছি, যেটা মিলায়ে একটা এসে হয়। আমরা বেসিক্যালি এসে লিখতেছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে ভালো, আমরা প্রফিট করি। তো অন দা আদার হ্যান্ড, tourism also has some major disadvantages. For instance, দেখেন আমি এখানে চাইলে such as ইউজ করতে পারতাম, আমি চাইলে এখানে ফর এক্সাম্পল অথবা টু এক্সাম্পলিফাই ইউজ করতে পারতাম। তো আমি এখানে ফর ইনস্ট্যান্স ইউজ করলাম, যেটা কিনা আমি উদাহরণ দেওয়ার জন্য ব্যবহার করি। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, destruction of popular
destination and ধরেন বললাম যে the rate of crime get increased. আচ্ছা, এটা হলো increased in case you guys are finding it difficult. আচ্ছা, আমরা এখানে ট্যুরিজমের যে ডিসঅ্যাডভান্টেজেস গুলো আছে, আমরা 3টা ডিসঅ্যাডভান্টেজ বের করেছিলাম। একটা হলো মোটামুটি ছিল ডিস্ট্রাকশন অফ নেচার, যেটা একটা ছিল প্রাইভেসি, ল্যাক অফ প্রাইভেসি, একটা ছিল ক্রাইম রেট বেড়ে যাওয়া। তো তার মধ্যে ক্রাইম রেট বেড়ে যাওয়াটা এবং পপুলার ডেস্টিনেশনের যে ডিস্ট্রাকশন, এই দুটো আমি চুজ করলাম। আমি এই দুইটা এখন এক্সপ্লেইন করব। তো দেখেন, ডিস্ট্রাকশন অফ যেটা, সেটা আমরা এভাবে বলতে পারি যে বিভিন্ন যে ইয়াগুলো আছে, ধরেন টুরিস্ট স্পট শুধুমাত্র যে কক্সবাজার বা ওই টাইপের রাঙামাটি বা খাগড়াছড়ি, বান্দরবন, ওই টাইপের যে প্রাকৃতিক নৈসর্গিক জায়গাগুলো হয়, এমনটা কিন্তু না। অনেক এনশায়েন্ট বিল্ডিং, তারপরে হেরিটেজ বিল্ডিং, এগুলো কিন্তু আমাদের টুরিস্ট স্পট হয়ে থাকে। তো ওইখানে যদি বেশি বেশি মানুষ যায়, ধরেন কথার কথা মহাস্থানগড়, ওইখানে যদি দৈনিক 1 কোটি পরিমাণ মানুষ যায়, তাহলে কিন্তু ওটা আসলে ম্যানেজমেন্ট করা খুবই কঠিন হবে। তো এই যে এত মানুষ যদি এখানে যায়, তাহলে আলটিমেটলি ওটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবে, ডিস্ট্রাক্টেড হবে। তো সেই কথাটা আমরা এখানে লিখবো, ancient building, প্লুরাল লিখলাম, buildings, temples and monuments will sometime struggle, মানে আমাদের স্ট্রাগল করবে। কেন স্ট্রাগল করবে? টু synchronize with the pressure of কিসের প্রেশার? অনেক টুরিস্টের প্রেশার, vast amount of tourist, vast বলতে প্রচুর, vast amount of tourist। আচ্ছা, যে লাইনটা লিখলাম এটা মানে হলো এই যে ancient buildings, temples and monuments will আচ্ছা sometimes, এটা হ্যাঁ, sorry for this, sometimes struggle to synchronize মানে তাল মেলানো, synchronize with the pressure of vast amount of tourists, বেশি বেশি টুরিস্ট যেটা যাবে, অনেক সময় এই সকল ancient buildings, এগুলা মনুমেন্টস গুলা অনেক সময় স্ট্রাগল করবে টুরিস্টদের, এই যে বিশাল পরিমাণ টুরিস্টের সাথে তাল মেলানোর জন্য। তার ফলে কি হয়? as a consequence মানে ফলস্বরূপ, as a consequence those buildings get damaged, সেগুলো ধ্বংসপ্রাপ্ত হতে পারে। আচ্ছা, additionally আমি চাইলে এখানে and ইউজ করতে পারতাম, বাট আমি and ইউজ করব না। কেন? কারণ আমি আইএলটিএস এর লেখা লিখতেছি, এটা একাডেমিক লেখা। একাডেমিক লেখাগুলো এর মধ্যে আসলে and ব্যবহার করা উচিত না। কেন উচিত না? কারণ আসলে এই সকল জিনিসপাতিগুলোর মধ্যে and আসলে তো ভালো যায় না। তো and এর বদলে আমরা চাইলে also ব্যবহার করতে পারি, আমরা চাইলে additionally অথবা in addition এটা ব্যবহার করতে পারি। সবগুলোর মানে একই বোঝে, আমি এখানে additionally লিখলাম। additionally the large number of tourists can cause environmental problems,
environmental problems, বেশি বেশি ট্যুরিস্ট গেলে এনভায়রনমেন্টাল প্রবলেম হয়, যেমনটা বলেছিলাম। তো আমরা এটা যদি একটা এক্সাম্পল দিয়ে বলতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি যে ফর এক্সাম্পল when places of interest বলতে টুরিস্ট স্পট যেটা সেটাকে বোঝানো হচ্ছে। places of interest are overcrowded ন্যাচারাল রিসোর্সটা কি হয়, যদি ওভারক্রাউডেড বলতে বেশি বেশি মানুষ যদি যায়, তাহলে ন্যাচারাল রিসোর্স যেগুলো সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। ন্যাচারাল রিসোর্সেস গেট ড্যামেজ, সেম ওয়ার্ডটাই ব্যবহার করলাম, এগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। আচ্ছা, এই পর্যন্ত যতটুকু লিখলাম, এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? অ্যাজ অফ নাও যতটুকু লিখেছি এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে, অথবা কোনো অংশ মনে হচ্ছে যে ভাই এটা আবার বললে ভালো হয়? আচ্ছা ভাইয়া, এই যে প্লেস অফ ইন্টারেস্ট আর এটা প্লেস অফ ইন্টারেস্ট বলতে দেখেন, প্লেস অফ ইন্টারেস্ট এটা বলতে বোঝানো হয় সে সকল জায়গা যার প্রতি মানুষের ইন্টারেস্ট আছে, মানে কি টুরিস্ট স্পট, টুরিস্ট প্লেস। জি, এরপরে আসলে কি লেখছেন এটা আমি বুঝতে পারতেছি না। প্লেস অফ ইন্টারেস্ট আর ওভারক্রাউডেড মানে কি বেশি বেশি মানুষ যায় আর কি। প্লেস অফ ইন্টারেস্ট অর্থাৎ টুরিস্ট স্পট যেটা, সেটা যদি ওভারক্রাউডেড হয়ে যায়, সেখানে যদি বেশি বেশি মানুষ যায়, তাহলে কি হয়, ওই যে ওখানে যে পরিবেশটা আছে সেটা ধ্বংসপ্রাপ্ত হয়। এই কথাটাই বেসিক্যালি এখানে লিখেছি। ওকে, ধন্যবাদ। ফাইন। আচ্ছা, পরবর্তীতে আসি। দেখেন, আমাদের দুইটা পয়েন্ট ছিল, একটা হলো টুরিস্ট স্পট গুলো ধ্বংসপ্রাপ্ত হয় বা টুরিস্ট স্পট গুলো ন্যাচারাল ইয়াটা হয়, পরিবেশ দূষিত হয়। আরেকটা পয়েন্ট কি ছিল, যে ইয়াটা যে ক্রাইম রেট বেড়ে যাওয়া, সেটা। আচ্ছা, আমরা সেটা বলতে পারি যে অন দা আদার হ্যান্ড অন্যদিকে, ভাইয়া অন দা আদার হ্যান্ড আমরা একবার ইউজ করেছি, এখন আমরা অন্য কোনো ওয়ার্ড যদি চান তাহলে আমি এখানে অন দা আদার হ্যান্ড এর পরিবর্তে আমি অন দা কন্ট্রি ব্যবহার করতে পারি, হাউএভার ব্যবহার করতে পারি, যে কোনো ইচ্ছা। ঠিক আছে, মানে আপনি বললেন অলরেডি যখন। যেটা আপনি বলেছেন যে ওয়ার্ড বারবার টোটাল ফাইন, রিপিট না করাটাই ভালো। আচ্ছা, এট চলেন। দ্য সেম টাইম ইউজ করা যাবে? প্রবলেম নাই ভাই, আপনাদেরকে আমি এই যে আছে কোহেসিভ ডিভাইস যেগুলো আছে, এগুলো একটা লিস্ট প্রোভাইড করব, আপনি এট দ্য সেম টাইম ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি তাহলে সাইমultaneously ব্যবহার করতে পারেন, নো ইস্যুজ এট অল। আমি অন দ্য কন্ট্রি ব্যবহার করি, অন দ্য কন্ট্রারি, অন দ্য কন্ট্রি, অন দ্য আদার হ্যান্ড, সেম জিনিস, মিনিং সেম আর কি। অন দ্য কন্ট্রি, tourism can create more serious situations where ক্রিমিনালস ইস্যুজ আর ইভলভ, এরকমটা কিছু লিখবো, যে ট্যুরিজম আসলে আরো সিরিয়াস সিচুয়েশন তৈরি করতে পারে যেখানে আসলে ক্রিমিনাল সিচুয়েশন গুলো তৈরি হয়। হোয়ার ক্রিমিনাল ইস্যুজ আর ইনভলভড। আচ্ছা লেখেন, দ্য প্রেজেন্স, দেখেন টুরিস্টরা তো যখন আসে আমাদের দেশে, তখন টুরিস্টরা আসতেছে, ম্যাক্সিমাম টুরিস্টরা বাইরে থেকে যারা আসে, তাদের সবার কাছে কিন্তু বেশ ভালো ভালো দামি দামি ফোন থাকে। তারা যেহেতু ডলার ভাঙায় বাংলাদেশি টাকা করে, $1 সমান প্রায় আমাদের এখানে 80-90 টাকা মতন। তারা যদি লেটস সে 100 বা 200 $100 ভাঙায়, তাহলে কিন্তু বেশ ভালো অ্যামাউন্টের টাকা পায়। আর তারা 100 বা 200 না, তারা এট এ টাইম দেখা যাচ্ছে যে 300-400 অথবা $1000 ভাঙায় ফেলে। তাহলে এই যে $1000, যেটা তাদের কাছে খুবই নগণ্য পরিমাণ টাকা, বাট আমাদের কাছে কিন্তু অনেক পরিমাণ টাকা, সেই টাকাটা নিয়ে তারা চলাফেরা করতেছে, দামি দামি ফোন সাথে রাখতেছে, তাদের সাথে অনেক সময় জুয়েলারি থাকে, দামি দামি হেডফোন তারা ইউজ করে, জুতা ইউজ করে অনেক দামি।
তো এই সকল জিনিসপাতি তারা ইউজ করে। এখন আমাদের এখানে তো চোর চাচোররা আছেই, তারা যদি একটা লোককে সামহাও কোনোভাবে অজ্ঞান করে বা কোনোভাবে যদি তাকে ইয়া করতে পারে, অকুপাই করতে পারে, তাহলে তার ফোনটা নিয়ে গেল, তার মানি ব্যাগটা নিয়ে গেল, টাকাটা নিয়ে গেল। তো এই যে এইভাবেই বেসিক্যালি যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি গুলো ট্যুরিজমের সাথে রিলেটেড। ওকে, এগুলো ডেফিনেটলি আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন। আমি এখানে কিভাবে লিখতেছি এই জিনিসটা, লিখে কিভাবে ফুটাই তুলতেছি এটা একটু দেখেন। দ্য প্রেজেন্স of a considerable, আগে লিখে ফেলেন, আমি লাইনটা দিয়ে কি বোঝাচ্ছি সেটা আমি আপনাদেরকে বলবো। considerable number of tourists with a lot of money to spend, lot of money to spend, and often carrying valuable stuff, স্টাফ বলতে এখানে জিনিসপাতি বোঝানো হচ্ছে। স্টাফ such as, আচ্ছা আমি such as এর পরিবর্তে ফর এক্সাম্পল ব্যবহার করতে পারি, ফর ইনস্ট্যান্স ব্যবহার করতে পারি, টু এক্সাম্পলিফাই ব্যবহার করতে পারি। আমি সবগুলোই ব্যবহার করে ফেলছি, আমি such as টা আবার ব্যবহার করলাম। such as cameras, টুরিস্টরা গেলে তাদের সাথে ক্যামেরা থাকেই। cameras, সেলফোন, জুয়েলারি, আচ্ছা these attract, sorry, these attract the criminals consequently, consequent মানে ফলস্বরূপ, consequently activities for, আচ্ছা activities কি দেয়া যায়, for instance দেই, activities for instance robbery, and drug dealing take place. Okay, so that is the thing about আমাদের body paragraph 2. অলরাইট, আমাদের body paragraph 2 এইটাই। তো এর মধ্যে আপনাদের কার কি কোশ্চেন আছে আমাকে একটু জিজ্ঞেস করেন। ভাইয়া আমি একটা কথা বলতে চাই, মানে Sure. জানতে চাই আর কি। জি বলুন। সেটা হচ্ছে আমরা যখন ডিসঅ্যাডভান্টেজেস গুলা লিখছি, হ্যাঁ, যেমন ওভার ক্রাউডেড, ন্যাচারাল রিসোর্সেস ড্যামেজড হচ্ছে, তো তারপরে আমরা হচ্ছে আবার এড করছি যে সিরিয়াস সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, যেমন জি ক্রিমিনাল ইস্যুস এগুলা। তো এইখানে আমরা যে হচ্ছে পজিটিভ ডিভাইসটা ইউজ করলাম অন দ্য কন্ট্রারি, বলতে তো অ্যাজ ফার আই নো বিপরীত ক্রমে বোঝায়। তো দুইটা সেম জিনিস আমরা হচ্ছে অ্যাড করছি এখানে, অন দ্য কন্ট্রারি ইউজটা কি হচ্ছে রিলেভেন্ট হচ্ছে কিনা আমি অন জানতে দ্য চাচ্ছি আর কি। কন্ট্রারি, আপনি এখানে বিপরীতার্থে না, আপনি অন্যদিকে এই অর্থে ব্যবহার করতেছেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনি thank you. দুইটা দিক নিয়ে কথাবার্তা বলতেছেন, আপনি অলরেডি বলে ফেলছেন যে ডিস্ট্রাক্টেড হয়, হ্যান ত্যান এগুলা, পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে এরকমটা হয়, এটা। অর্থাৎ যদি অন দ্য Okay, কন্ট্রারি হ্যাঁ। ভালো না লাগে, আরো অনেক কোয়েসিভ ডিভাইস আছে, আপনি সেটা ব্যবহার করতে পারেন। যেমন একজন ভাইয়া বললো যে এট দ্য সেম টাইম, আপনি সেটা ব্যবহার করতে পারেন। আপনি যদি চান সাইমুলটেনিয়াসলি, সেটাও ব্যবহার করতে পারেন, এরকম
অন্যদিকে একই সাথে এই অর্থে ব্যবহার করতে হবে কিছু একটা, যেটা ব্যবহার না করেন কিনা অন্যদিকে অথবা একই সাথে এই টাইপের কিছু একটা ব্যবহার করতে হবে। বুঝতে পারছি? জি ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আর কেউ? কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে হবে। ভাই সর্বশেষ সেন্টেন্সটা একটু ঠিক আছে? ভাই অ্যাক্টিভিটিস ফর ইনস্ট্যান্ট রোবারি ইট অ্যান্ড ড্রাগ, এটা বললাম না। আচ্ছা, ফলস্বরূপ অ্যাক্টিভিটিস ফর ইনস্ট্যান্স রবারি অ্যান্ড ড্রাগ ডিলিং টেক প্লেস। আচ্ছা, খেয়াল করেন বেসিক্যালি কি হয়, ওদের কাছে অনেক জিনিসপাতি থাকে, ক্যামেরা, সেলফোন, টাকা পয়সা, জুয়েলারি, এগুলো থাকে এবং এগুলো ক্রিমিনালদের অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। ফলস্বরূপ অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যেমন রবারি, ড্রাগ ডিলিং, এগুলো হয়ে থাকে। বুঝতে পারছি এবার? জি ভাই, বুঝছি। বুঝতে পারছি। আচ্ছা, আর আর কেউ? Anyone, you guys can ask question. আচ্ছা, আপনার যদি কোশ্চেন না থাকে তাহলে ইউ গাইস ক্যান টেক লিভ। আজকে ক্লাস এই পর্যন্তই ছিল।